আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এই অধ্যায় থেকে আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রথম অংশ ওয়েব ডিজাইন পরিচিতি আমি আমার প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এইচটিএমএল প্রাথমিক ধারণা আমি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি। আজ তৃতীয় ভিডিও। আজ আমরা জানব এইচটিএমএল ফাইলের ট্যাগসমূহ সম্পর্কে। ট্যাগগুলো স্ট্রাকচার কেমন এবং এগুলো কিভাবে ব্যবহার হয় এর প্র্যাকটিক্যালি উদাহরণ সহ দেখব। তো চলুন আর সময় না বাড়িয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এইচটিএমএল ফাইলের ট্যাগসমূহের ব্যবহার। মৌলিক স্ট্রাকচার, এইচটিএমএল ফাইলের মৌলিক স্ট্রাকচারটা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব। তো চলুন জেনে নেই এইচটিএমএল ফাইলের নিচের এই ট্যাগগুলো দিয়ে গঠিত। এইচটিএমএল ফাইল নিচের এই ট্যাগগুলো দিয়ে গঠিত। এটা আমি আমার দ্বিতীয় ভিডিওতে আলোচনা করছি। আজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজ আমি আবার আলোচনা করতেছি। এক নম্বর হলো ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল এটি ব্রাউজারকে জানায় যে এটি একটি HTML5 জেনারেশনের ফাইল। 2 নম্বর এইচটিএমএল ট্যাগ। এটি ডকুমেন্টের মূল বা রুট ট্যাগ। এইচটিএমএল ট্যাগটি হচ্ছে এটি ডকুমেন্টের মূল ট্যাগ বা রুট ট্যাগ। পুরো কোডটাই এইচটিএমএলের এই ট্যাগের ভিতরে থাকে। হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে এইচটিএমএল ফাইলের সব ধরনের মেটা ডাটাগুলো হেডিং ট্যাগের ভিতরে থাকে। এটি ব্রাউজারকে জানায় যে এটা হলো একটা হেডিং ট্যাগ। এর ভিতরে বিভিন্ন ধরনের টাইটেল, স্টাইল ইত্যাদি থাকে। টাইটেল ট্যাগ। এটি ওয়েব পেজের টাইটেলের নির্ধারণ করে। টাইটেল ট্যাগটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা টাইটেল থাকে। তো এই টাইটেল ট্যাগটা ওয়েব পেজের টাইটেল নির্ধারণ করে, যা ব্রাউজারের উপরের ট্যাবে শো করে। ঠিক আছে। আর বডি ট্যাগ। এই যে বডি ট্যাগ, সর্বশেষ বডি ট্যাগ। এই অংশে ওয়েব পেজের সমস্ত দৃশ্যমান উপাদানগুলো থাকে। অর্থাৎ একটা ওয়েব পেজ যখন ব্রাউজ করা হয়, এই ওয়েব পেজে যা কিছু দেখা যায় তার সব অংশটুকুই বডি ট্যাগের ভিতরে থাকে। এই বডি ট্যাগের ভিতরে বিভিন্ন ছবি, টেক্সট, বিভিন্ন লেআউট ইত্যাদি শো করে সুন্দরভাবে। ঠিক আছে। এই 5টা গেল মৌলিক ট্যাগ, এইচটিএমএল স্ট্রাকচারের মৌলিক ট্যাগ। এরপর চলে আসুন আমরা অধিকাংশ ব্যবহৃত হয় বা সচরাচর যে ট্যাগগুলো রেগুলার ব্যবহৃত হয় আমরা সেই ট্যাগগুলো সম্পর্কে জানব এবং প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে জানব এবং তার উদাহরণ দেখব। তো 2 নম্বরে আসলো হেডিং ট্যাগ। তোমরা পেপার পত্রিকা বা বিভিন্ন আর্টিকেল পড়ছো, আর্টিকেলের প্রথমে একটা হেডিং থাকে, একটু বড় এবং মোটা করে লেখা থাকে, সেটা মূলত হেডিং। আর এইচটিএমএল স্ট্রাকচারে ওটা হেডিং ট্যাগ হিসেবে লেখা হয়। এখানে আমি সুন্দর করে লিখে রাখছি, ওয়েব পেজের শিরোনাম বা হেডিং লেখার জন্য এই হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। হেডিং ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। এটা হচ্ছে হেডিং। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হলো হেডিং ট্যাগ। হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত থাকে। এখানে হেডিং 1 2 3 4 5 6 তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6। তো চলুন এগুলো প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করা যায় সেগুলো আমরা কোড এডিটরে কোড করে দেখি। চলে আসলাম আমার কোড এডিটরে। এখানে আমি H1টা লিখে রাখছি। H1টা দেখতে কেমন হয় চলুন দেখি। এই যে রিলোড দিলে এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে হেডিং ট্যাগের ভিতরে লিখছি, একটু বড় এবং মোটা করে দেখাচ্ছে। যদি আমরা এভাবে H1 থেকে H6 পর্যন্ত আছে, যদি আমি সবগুলো ট্যাগ একসঙ্গে লিখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সবচেয়ে বড় ট্যাগটা হলো H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগটা হচ্ছে H6। H1 থেকে H6 পর্যন্ত আমি লিখছি এবং এটি যদি আমি ব্রাউজারে রিলোড দেই দেখবে এই যে প্রাইমারি হেডিং ট্যাগ, সেকেন্ডারি হেডিং ট্যাগ, থার্ড, ফোর্থ, এভাবে সবচেয়ে ছোটোটা হলো এই যে 6। H6-এর ভিতরে যেটা রাখছি এটা হলো সবচেয়ে ছোট, এভাবে শো করবে। যদি কোনো হেডিংকে এইভাবে বড়, ছোট, মাঝারি এভাবে লিখতে হয় প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন হেডিং ট্যাগের ভিতরে রাখি। হেডিং ট্যাগ আমরা কি সেটা জানলাম এবং হেডিং ট্যাগ কীভাবে ব্যবহার করে সেটা জানলাম। এখন আমরা জানব প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা এই যে পি ট্যাগকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মুড়িয়ে দিলেই ওটা পি ট্যাগ হয়ে যায়। সাধারণত টেক্সট লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়।
এটি এটি প্রতিটি প্যারাগ্রাফকে আলাদা করে উপস্থাপন করে। অর্থাৎ যদি একটা প্যারাগ্রাফ লিখি তাহলে পরে আরেকটা প্যারাগ্রাফ লিখলে আরেকটা পি ট্যাগ নিতে হয়। তো চলুন এটা একটু প্র্যাকটিক্যালি উদাহরণ সহ দেখি। যদি আমি কোড এডিটরটা ওপেন করি, এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এই যে প্যারাগ্রাফ ট্যাগে একটা নিয়ে নিলাম। এটা যদি আমি ব্রাউজারে রিলোড দিই তাহলে তোমরা দেখতে পাবে এই যে প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ হিসেবে শো করতেছে। এই যে হেডিং ট্যাগগুলো একটু মোটা এবং একটু বড় করে শো করতেছে, আর একটা প্যারাগ্রাফ যেভাবে শো করে এখানে সেভাবে শো করতেছে। ব্রাউজার বুঝতে পারতেছে যে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এই যে পি এখান থেকে শুরু, এখান থেকে শেষ, আরেকটা প্যারাগ্রাফ নিলাম। তো দুইটা প্যারাগ্রাফ নিলে দেখবেন যে এই যে দুইটা প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে শো করছে। অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফ ট্যাগ এভাবে আলাদা আলাদা প্যারা হয়ে কন্টেন্টগুলো শো করে। আমরা দুইটা ট্যাগ সম্পর্কে জানলাম, অত্যাধিক ব্যবহৃত হয় হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে আমরা জানবো লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের এতে লিঙ্ক ট্যাগ বোঝানো হয়। একে ফার্স্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মুড়াই দিলেই এ ট্যাগ হয়ে যায়। অন্য কোনো ওয়েব পেজে বা ডকুমেন্টের সাথে লিঙ্ক তৈরি করার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয়। হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? এই ট্যাগের ভিতরে যদি কোনো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে সেগুলোকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউটের মাধ্যমে লিঙ্কের গন্তব্য বা ঠিকানা দেওয়া থাকে। এখানে আমি কোডের একটা উদাহরণ দিয়ে রাখছি। তো চলুন প্র্যাকটিক্যালি ব্রাউজারে আমরা দেখি। লিঙ্ক ট্যাগ নিলাম, দুইটা লিঙ্ক ট্যাগ নিয়েছি। একটা প্র্যাকটিক্যালি উদাহরণ, একটা এক্সাম্পল দিয়েছি। প্র্যাকটিক্যালি উদাহরণটা হচ্ছে এই যে গুগলের একটা লিঙ্ক দিয়েছি। এ ট্যাগের ভিতরেই এই যে এ ট্যাগ এখান থেকে শুরু, এখান থেকে একটু কেটে দিয়ে যদি আমি দেখাই, এ ট্যাগ লিখতে গেলে দেখছেন এই একটা ট্যাগ, এর মাঝে থাকবে ট্যাগের যে যা লিখবো সেটা শো করবে, কিন্তু অ্যাট্রিবিউটগুলো থাকবে এর ভিতরে, ট্যাগের ভিতরে থাকবে। এই যে ট্যাগের ভিতরে রয়েছে। হ্যাঁ, হাইপার রেফারেন্সটা কি? হাইপার রেফারেন্স হচ্ছে কোন লিঙ্কে বা কোথায় কার সঙ্গে লিঙ্ক করাচ্ছি সেটা হলো হাইপার রেফারেন্স। আর এই টার্গেট যদি আমি ব্ল্যাঙ্ক ট্যাবে ওপেন হবে। তো চলুন এটা প্র্যাকটিক্যালি কীভাবে শো করে আমি এখানে একটু রিলোড দিয়ে দেয়। এই যে রিলোড অলরেডি দেওয়া রয়েছে। এই যে ক্লিক করলে এই যে গুগলের একটা দেওয়া আছে, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক, এই যে গুগলটা শো করবে। আমরা যদি গুগলে ক্লিক করি তাহলে গুগল পেজটা ওপেন হবে। এই যে গুগল নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে, অর্থাৎ লিঙ্ক করে দিলাম এবং ব্ল্যাঙ্ক টেকে দিলাম, এ কারণে নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। তো এভাবে লিঙ্ক করে দেওয়া হয়। লিঙ্ক করে দেওয়ার জন্যই এই ট্যাগটা ব্যবহার করা হয়, অ্যাঙ্কর ট্যাগ। আমরা লিঙ্ক ট্যাগটা দেখলাম। এরপরে ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ইমেজ ট্যাগে কী করে? ইমেজ শো করে। ওয়েব পেজের ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। এটি একটি সেলফ ক্লোজিং ট্যাগ। এর আগে বলছিলাম কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ক্লোজিং নাই, ওপেনিংটাই ক্লোজিং, অর্থাৎ সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এর কোনো এন্ডিং ট্যাগ নাই। এর ভিতরে দুইটা অ্যাট্রিবিউট থাকে। একটা হলো সোর্সটা কি? ছবির ঠিকানা। যেমন লিঙ্ক ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ছিল হাইপার রেফারেন্স, এখানে ঠিক তেমনি এখানে লিঙ্ক করে দেওয়া থাকে ছবির সঙ্গে, ছবির পার্টটা ধরিয়ে দিলেই ছবিটা শো করে। আর ALT তোমরা দেখতে পাচ্ছ, ALT হচ্ছে কিছু টেক্সট, অল্টারনেটিভ টেক্সট, যেগুলো ছবি যদি রিলোড না হয় সেই ক্ষেত্রে ওই টেক্সটটা শো করবে। তো চলুন আমি প্র্যাকটিক্যালি এটা কীভাবে ব্যবহার করা হয় দেখাই দিচ্ছি। ইমেজ ট্যাগে দেখতে পাচ্ছ এখানে একটা সোর্স দেখাচ্ছে। এই সোর্সের ভিতরে যদি আমি ইমেজের ঠিকানা ধরায় দেই তাহলে একটা ইমেজ শো করবে। এখন তোমরা দেখতে পেলে কোনো ছবি নাই। আমি যদি এখানে একটা লিঙ্ক ধরা দেই, আমি এই ফাইলের মধ্যে আমার এই ছবিটা লিখে রাখছি, একটা ডট দিয়ে যদি একটা স্ল্যাশ দেই তাহলেই যদি কোনো ওই একই ফাইলের মধ্যে ছবি থাকে তাহলে শো করবে। তো ছবিটা শো করতেছে, এটা আমি এখানে দিয়ে রাখলাম। আর এখানে যদি ছবি না শো করে সেই ক্ষেত্রে এটা শো করবে। ছবি না রিলোড না হলে এটা শো করবে, যেটা ASURL। আমি অল্টারনেটিভ টেক্সটে আমার নামটা দিয়ে দিলাম। হ্যাঁ,
এরপরে যদি আমি এবার পেজটাকে রিলোড দেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা ছবি লোড হয়েছে। এই যে ছবিটা লিঙ্ক করে দিয়েছি, এই কারণে ছবিটা লোড হয়েছে। তো কোথাও যদি ছবি শো করানোর প্রয়োজন হয় তাহলে এভাবে আমরা শো করাতে পারি। ছবির হাইট উইডথ যদি দেই, এই যে উইডথ 300 হাইট 200 দিলাম, তাহলে ছবিটার কত হাইট উইডথ নিয়ে শো করবে সেটা দেখাচ্ছে। বিশাল বড় ছিল, এটা এখানে রিলোড দেওয়ার পরে ছবিটা ছোট হয়ে গেল। তো প্রয়োজন অনুযায়ী হাইট উইডথ আমরা দিয়ে নেই। আমাদের ইমেজ ট্যাগ দেখা হয়ে গেল। এরপরে আমরা দেখব লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ কী করে? কোনো কিছু তালিকা আকারে সাজানোর জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়। লিস্ট ট্যাগ দুই প্রকার, একটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে ইউএল দিয়ে প্রকাশ করা হয়। এটা বুলেট পয়েন্ট হিসেবে, এই যে সামনে বুলেট পয়েন্ট দেখতেছেন না, ঠিক সেভাবে বুলেট পয়েন্ট দিয়ে তালিকা তৈরি করে। আর অর্ডার লিস্ট ওএল দিয়ে লেখা হয়, আর এটি সংখ্যা অর্থাৎ 1 2 3 4 এভাবে আসবে। আর লিস্ট আইটেম ওএল এল দুইটাতেই লিস্ট আইটেম থাকে, এলআই দিয়ে সেটা প্রকাশ করা হয়। অর্থাৎ আমি এই কোডটা এখানে দিয়ে রাখছি, ইউএল, এই যে এখানে ইউএল আর এখানে ইউএল, অর্থাৎ এর ভিতরে যা থাকবে সবগুলো আনঅর্ডার লিস্ট। আর এর ভিতরে এই যে লিস্ট আইটেমগুলো থাকবে, অর্থাৎ একটা লিস্টে কয়টা আইটেম থাকবে, এগুলো যতগুলো আইটেম এখানে লিখবে ততগুলো আইটেম শো করবে। ঠিক সেমভাবে ওএলটাও। তো চলুন এটাই আমি একটু লিস্টটা তোমাদের প্র্যাকটিক্যালি কোড করে এবং ব্রাউজারে রিলোড দিয়ে দেখাই দিচ্ছি। চলে আসলাম ওয়েব ব্রাউজার, চলে আসলাম আমার কোড এডিটরে। এখানে যে A4 একটা টেক্সট লাগলো, A4 নিয়ে কিছু হেডিং লাগলাম, আবার ইউএলটা দেখাই দিলাম। এই ইউএলের ভিতরে আমি কয়টা লিস্ট আইটেম নিলাম, আম, কলা, আপেল, এটা এক্সট্রা লেখা আমার। এই লিস্টটা যদি আমি আমার ব্রাউজারে ওপেন করি তোমরা লিস্টটা দেখতে পাবে। এই যে লিস্ট পরীক্ষার প্রস্তুতি, এই যে 1 2 3 4 এগুলো হলো অর্ডার লিস্ট ওএল, আর এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, বুলেট আকারে শো করছে। তো এভাবে যদি কোনো কিছু লিস্ট আকারে শো করতে হয় তাহলে আমরা এভাবে টেবিল ট্যাগ, বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট যদি আমরা টেবিল আকারে শো করতে যাই তাহলে টেবিল ট্যাগ লাগে। টেবিল ট্যাগের সিনট্যাক্স কি? এই টেবিল লিখে দুপাশে মোড়ায় দিলে এটা টেবিল ট্যাগ হয়ে যায়। পুরো টেবিলকে সংজ্ঞায়িত করা হয় টেবিল দিয়ে। টেবিলের মধ্যে থাকে TR, অর্থাৎ টেবিলের প্রত্যেকটি সারি অর্থাৎ আড়াআড়িভাবে যেটা থাকে সেটা রো বা সারি বলা হয়। হ্যাঁ, সেটা আড়াআড়িভাবে থাকে, ওটা সারি। আর যেটা কলাম আকারে উপর থেকে নিচে শো করে ওটা হলো কলাম। তো প্রথমে থাকে TR আর টি হেড দ্বারা কোনো টেবিলের প্রথম যে লাইনটা থাকে, মানে রো প্রথম লাইনটা থাকে, ওটা একটু মোটা করে দেখানোর জন্য টি হেড ব্যবহার করা হয়। আর TD হলো টেবিলের ডাটা, প্রত্যেকটা টেবিলে কী কী ডাটা থাকবে সেগুলো। এখানে আমি একটা টেবিলের এক্সাম্পল দিয়ে রাখছি। তো চলুন আমরা এটাই আমার ব্রাউজারে ওপেন করে দেখি কেমন দেখায়। আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমার কোড এডিটরে এটা পেস্ট করে দিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে কোডটা কেমন দেখায়। এই যে আমি কোডটা নিলাম, এখানে টেবিল দিয়ে সংজ্ঞায়িত করা হচ্ছে, আর বর্ডার দিয়ে টেবিলের প্রত্যেকটা সারিতে একটা করে বর্ডার থাকবে, এবং টেবিলের একটা হাইট উইডথ দিয়ে দিয়েছি, স্টাইল উইডথ দিয়েছি 100%, এর বর্ডার দিয়েছি, আর ক্যাপশন দিয়েছি ছাত্র তালিকা। ক্যাপশনটা কি? প্রথমে টেবিলটা কী বিষয়ে সেটা দেখাবে। এবং TR, আর একটা টেবিলের রো নিলাম, একটা রো এর মধ্যে 3টা আমি কলাম নিলাম। এই কলামগুলোকে এই যে টি হেডিং অর্থাৎ টেবিলের হেডিং। এরপর আরেকটা রো নিলাম, দ্বিতীয় রোতে তালিকা লেখা শুরু করলাম। TD লিখে 3টা আলিম একাদশ 2001 এভাবে আমি লিখলাম। এভাবে আমি 3টা রো নিলাম এবং 3টা রোতে 3টা কলাম নিলাম। ঠিক আছে, এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি তাহলে তোমরা একটা টেবিল দেখতে পাবে। এই ছাত্রছাত্রীদের তালিকা, যেটা ক্যাপশন হিসেবে লিখে রাখছিলাম। এরপরে এই যে নাম, শ্রেণীর নাম, রোল নাম্বার। এভাবে যদি কোনো কিছু টেবিল আকারে শো করতে হয়, এখানে একের পর এক তোমরা টেবিলের সারি নিবে এবং একের পর এক সারি নিবে, একের পর এক সারি নিবে, তাহলেই তোমরা দেখতে পাবে এই যে বেশি হয়ে গেল। এভাবে টেবিল আকারে যদি কোনো কিছু শো করা হয় সেক্ষেত্রে আমরা টেবিল ট্যাগটা ইউজ করে থাকি। আমাদের টেবিল ট্যাগটা দেখা হয়ে গেল।
এবং এর প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করে এবং কিভাবে লেখা হয়, এর সিনট্যাক্সটা কেমন হবে আমি তোমাদের বিস্তারিত দেখাই দিলাম। ডিভ এবং স্প্যান এই দুটাই গুরুত্বপূর্ণ। ডিভ ট্যাগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং স্প্যান ট্যাগটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। তো ডিভ ট্যাগটা কী, অর্থাৎ একটা ওয়েবসাইটের বিভিন্ন ডিভিশনে ভাগ করতে, অর্থাৎ বিভিন্ন ব্লক আকারে ভাগ করে নিয়ে শো করানোর জন্য এই ডিভ ট্যাগটা ব্যবহার করা হয়। ডিভ ট্যাগ হলো একটি ব্লক ট্যাগ, ব্লক লেভেলের উপাদান। এটি ওয়েব পেজের একটি বড় অংশকে আলাদা করতে ব্যবহৃত হয়। যখন আপনি একটি ওয়েব পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করতে চান, যেমন হেডার, ফুডার, সাইডার, কন্টেন্ট এরিয়া, বিভিন্ন অংশে ভাগ করতে চান, তখন এই ডিভ ট্যাগটা ব্যবহার করতে পারেন। এই ডিভ ট্যাগের স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন লাইন শুরু হয় এবং লাইনের সম্পূর্ণ প্রস্থ জুড়ে অবস্থান করে। এর নিজস্ব কোনো ভিজুয়াল স্টাইল নেই, অর্থাৎ ডিভ ট্যাগ শুধু লিখে রাখলেন, এর দ্বারা কোনো আউটপুট দেখা যাবে না। মূলত সিএসএস ব্যবহার করে তাকে স্টাইল দেওয়া হয়। একটি ওয়েব পেজের কাঠামো স্ট্রাকচার তৈরির জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে ডিভ ট্যাগটা কেমন হবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। চলে আসলাম আমার কোড এডিটরে এবং সব কিছু কেটে দিয়ে আমি ফ্রেশ রেখেছি। এখানে ডিভ ট্যাগ নিলাম এবং ডিভ ট্যাগটা একটু আলোচনা করব। এইখান থেকে ডিভ শুরু আর এখান থেকে শেষ, এই একটা ডিভিশন ভাগ করে নিলাম। এর ভিতরে আমি কন্টেন্ট রাখলাম, হেডিং কিছু ট্যাগ আর প্যারাগ্রাফ কিছু ট্যাগ। এভাবে আরেকটা ডিভ নিলাম এবং সেখানে কিছু কন্টেন্ট রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমি এই অবস্থায় যদি ব্রাউজারটা ওপেন করি তাহলে তোমরা এভাবে দেখতে পাচ্ছ। অর্থাৎ ডিভ ট্যাগ নেওয়ার ফলে যে কোনো বিশেষ পরিবর্তন আসছে সেটা আসে নাই। ডিভ ট্যাগ নেওয়া না নেওয়া সমান। এভাবে হেডিং ট্যাগ শো করছে, প্যারাগ্রাফ শো করছে। আবার দ্বিতীয় ডিভ ট্যাগে এটা হেডিং শো করতেছে আর প্যারাগ্রাফ শো করতেছে। এখানে তেমন কিছু নেই। যখন আমি এই ডিভ ট্যাগটাকে সিএসএস দিয়ে আমি কোডিংটা করে নিব তখন দেখতে পাবে মজাটা। এবার আমি এর উপর কিছু সিএসএস অ্যাপ্লাই করতেছি। আমি সিএসএসটা নিয়ে আসলাম কপি করে, আর সিএসএসটা আপাতত আলাদা ফাইলে না লিখে আমি হেডিংয়ের ভিতরে সিএসএসটা লিখে রেখে দিচ্ছি। এটা হলো কিছু সিএসএস, হ্যাঁ, স্টাইল দিয়ে লেখা শুরু হয়। হেডারের ভিতরে কিছু সিএসএস লিখছি, দ্বিতীয় ট্যাবের ভিতরে কিছু সিএসএস লিখছি এবং এর ভিতরে যেই কন্টেন্টগুলো ছিল সেখানে কিছু সিএসএস লিখছি। হ্যাঁ, এই সিএসএসগুলো কি, এগুলো কীভাবে লেখে এটা আপাতত আজ বোঝার দরকার নাই। আমি পরের ভিডিওতে সিএসএস সম্পর্কে আলোচনা করব। আর শুধু দেখার জন্য এখানে লিখে রাখলাম সিএসএসটা। মূলত সিএসএসটা লেখা হয় কি বলে এইচটিএমএল ট্যাগের উপরে। তো আমরা শুধু ট্যাগ আলোচনা করছি, শুধু আজকে ট্যাগটা বোঝো আর সিএসএসটা জানো যে সিএসএসগুলো ট্যাগের উপরে লেখা হয়। এবার যদি আমি পেজটা লোড করি তখন তোমরা দেখতে পাবে যে এখানে কি ঘটনা ঘটেছে। তখন দেখলে যে এখানে কোনো কিছুই ছিল না, শুধু সাধারণ লেখা ছিল। এখন এগুলো একটু সুন্দর, একটু বড় হয়ে গেছে, যে সাদা লেখাগুলো সাদা হয়ে গেছে। এই একটা ডিপ, এই ডিপটাকে একটা আলাদা কালার দিয়ে আলাদাভাবে দেখানো হয়েছে। এটা আরেকটা ডিপ আলাদা করে দেখানো হয়েছে। তো ওয়েবসাইটে কোনো ইস্যুকে এভাবে যদি আলাদা করে দেখানো হয়, ওয়েবসাইটের কিছু অংশ যেমন হেডিংয়ের অংশটা, এরপর ফুটারের অংশটা এবং হিরো সেকশনের অংশটা যদি আলাদাভাবে এভাবে দেখাতে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ডিপ ট্যাগ ইউজ করি। তো ডিপ ট্যাগটা আমি কীভাবে লেখে এবং এটা কী কারণে লেখে এবং কীভাবে ব্যবহার করা হয় এটা আমি দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। এরপরে আমরা দেখব স্প্যান ট্যাগ হলো একটি ইনলাইন লেভেলের উপাদান, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা হয় ইনলাইন উপাদান। এটি সাধারণত কোনো প্যারাগ্রাফের মধ্যে থাকা নির্দিষ্ট শব্দ বা বাক্যকে আলাদা করে স্টাইল করে দেখানোর জন্য ব্যবহৃত হয়। ডিভের মতো এটি নতুন লাইনে শুরু হয় না, ওই একই লাইনে থাকে, শুধুমাত্র প্রয়োজনীয় স্থানটুকু দখল করে। স্প্যান ট্যাগ তার ভিতরের কন্টেন্টের সমপরিমাণ স্থান দখল করে, আর ভিতরে যতটুকু জায়গা আছে অতটুকুই দখল করে, এই বেশি জায়গা দখল করে নেয়। এটি মূলত লাইনে শুরু হয় না, একটি নতুন লাইনে শুরু হয় না, বরং তার পূর্ববর্তী কন্টেন্টের পাশেই থাকে। কোনো নির্দিষ্ট টেক্সটকে বিভিন্ন স্টাইল, রং বা অন্য কোনো ফরম্যাটে দেওয়ার জন্য মূলত এই স্প্যান ট্যাগটা ব্যবহার করা হয়। তো স্প্যান ট্যাগ দেখানোর জন্য এই যে এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, এটা তোমরা দেখে নিও। তো চলুন এটা প্র্যাকটিক্যালি কীভাবে ব্যবহার করা হয় এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি কোড এডিটরে কোড করে এরপরে ব্রাউজারে রিলোড দিয়ে দেখাবো। তো আমি স্প্যান ট্যাগটা নিলাম, একটা পি ট্যাগের ভিতরেই রাখছি এই কিছু টেক্সট, তার ভিতরে স্প্যান ট্যাগটা নিচ্ছি। এই যে এখানে স্প্যান ট্যাগ নিচ্ছি, এটা কোথায় নিচ্ছি? এই যে পি ট্যাগের ভিতরে, অর্থাৎ এটা পি ট্যাগ নিয়ে তার ভিতরে আমি কন্টেন্টটা রেখে দিছি।
এখানে 2টা স্পেন ট্যাগ নিছি, লেখাগুলো 2ভাবে আলাদা আলাদা করে যেন শো করে। এই অবস্থায় নিলাম। এই অবস্থায় যদি আমি রিলোড দেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই হয় নাই, শুধু পি ট্যাগে যেভাবে শো করে সেভাবে শো করতেছে। এরপরে যেহেতু স্পেন ট্যাগটা নিছি কী করার জন্য, আলাদাভাবে লেখাগুলোকে দেখানোর জন্য, কিছু লেখাকে আলাদাভাবে দেখানোর জন্য। এর জন্য কিছু সিএসএস লিখতে হবে। তো আমি কিছু সিএসএস নিলাম। সিএসএস নিয়ে সিএসএসগুলো আমি এই যে হেড ট্যাগের ভিতরে রেখে দিলাম। সিএসএসটা কি এটা আজকে জানার দরকার নাই, সামনের ভিডিওতে আমি সিএসএস আলোচনা করব। আজ শুধু ওই ট্যাগগুলো কীভাবে ব্যবহার হয় এতটুকু দেখো, এটা মনে লাগলে চলবে। এবার যদি আমি রিলোড দেই, তোমরা দেখতে পাবে এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, এর ভিতরে আমি স্পেন লিখে তার ভিতরে এই কোডটুকু রাখছি এবং এই কোডটুকু রাখছি, এবং এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করার কারণে এই লেখাগুলোকে একটু আলাদাভাবে শো করতেছে। যদি কোনো একটা টেক্সটকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য বা আলাদাভাবে বোঝানোর জন্য কিছু সিএসএস লেখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা স্পেন ট্যাগ ইউজ করি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো এইচটিএমএল ট্যাগ প্র্যাকটিক্যালি উদাহরণ সহকারে জানলাম। আরও বিস্তারিত জানার জন্য তোমরা গুগলে এইচটিএমএল ট্যাগ লিখে সার্চ দিবে, তাহলে এইচটিএমএল ট্যাগের একটা লিস্ট পাবে। ওই লিস্ট ধরে ধরে তোমরা একটু নিজেরা দেখে নিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।